গত ২রা অক্টোবর র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস জানিয়েছিলেন, ছাত্র জনতার আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে কারো উপর গুলি ছোড়া হয়নি। র্যাবের হেলিকপ্টার থেকে ছত্রভঙ্গ করার জন্য আমরা শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেছি। হেলিকপ্টার থেকে কোনো র্যাব সদস্যের গুলি ছোড়ার প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে র্যাব বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী অপপ্রচারের অংশ হিসেবে এসব বলছে একটি গোষ্ঠী। এবং এখন আমরা জানি র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের দমনের পরিকল্পনা করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির শঙ্করের বাসায়। র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের মাথা থেকে আসে এই পরিকল্পনা। এই ব্যাপারে র্যাবের বর্তমান মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে আমাদের কিছু পর্যবেক্ষণ। ১. তাহলে প্রথমবার যা বলা হয়েছিল তা মিথ্যা, এবং জগৎ সংসারে এটি তাদের প্রথম মিথ্যা নয়, ঠিক যেমন এটি তাদের শেষ মিথ্যাও নয়। অ্যান্ড জাস্ট টু রিফ্রেশ আওয়ার মেমোরি, মাত্র কিছুদিন আগের ঘটনা। ছেলেকে তার মায়ের হত্যাকারী বানিয়ে গ্রেফতার করে সামনে নিয়ে এসেছিল। ২. বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোনো আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে সাধারণ মানুষ হত্যার ঘটনা। ৩. দেশের জনগণের উপর যখন রাষ্ট্র জনগণের টাকায় কেনা হেলিকপ্টার, গুলি বারুদ এবং তাদেরই টাকায় কেনা ইউনিফর্ম পরে যখন সেই জনগণের উপরে নির্বিচারে গুলি চালানো হয়, তখন আপনাকে বাস্তবতা অবশ্যই বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে খোদ রাষ্ট্র এবং তার কথিত আইন ব্যবস্থা আপনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, অথচ এই রাষ্ট্রকেই আপনি আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন। এরপরে আপনি দেখলেন সেই রাষ্ট্রের হেলিকপ্টার থেকেই গুলি করে আপনার সন্তানকে হত্যা করা হচ্ছে। ৪. এটি একক কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সমস্যা নয়। আরও বাস্তবতা হচ্ছে, এগুলো নিজে কোনো রুট কজ বা মৌলিক সমস্যা নয়, বরং এগুলো হচ্ছে মৌলিক সমস্যার অস্তিত্বের প্রমাণ। এগুলো প্রমাণ করে যে আরও গুরুতর কোনো মৌলিক সমস্যা আছে যা আমাদের ফাইন্ড আউট করা দরকার। ৫. এটি হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করা কথিত জীবন ব্যবস্থার সমস্যা, যার নাম দেওয়া হয়েছে ডেমোক্রেসি, এবং তার কথিত একটি সংবিধান আছে যা মানুষের তৈরি করা। ৬. প্রশ্ন করুন, এই ডেমোক্রেসি এবং এই সংবিধানের মৌলিক উদ্দেশ্য কী হতে পারে? ডেমোক্রেসির ডেফিনিশনের প্রথম কথাটি হচ্ছে, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, অর্থাৎ ডেমোক্রেসি হচ্ছে জনগণের জন্যই, এবং বাস্তবতা হচ্ছে তা আমাদের বুকে গুলি চালায় নির্বিচারে। এই ডেমোক্রেসি এবং এই সংবিধানের দোহাই দিয়েই কিন্তু তারা আমাদের উপর চেপে বসে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, গুন্ডালিগ সবাই মিলে রাস্তা থেকে, সাজোয়া গাড়ি থেকে, ব্যালকনি থেকে, ছাদ থেকে, হেলিকপ্টার থেকে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু তাদের সামনে দাঁড়ানোর মতো আমার আপনার কি আছে? ৭. এবং দেখুন, ইতিহাস থেকে আমরা আপনাদের একটি বাস্তব ঘটনা শেয়ার করছি। একজন শাসক তার অধীনস্থদের নিচের কথাগুলো বলেছিলেন, আমাকে তোমাদের শাসক বানানো হয়েছে, সুতরাং জেনে রাখো আমার রূঢ়তাও দ্বিগুণ হয়েছে। তবে এটা শুধু জালিম এবং দুষ্কৃতিকারীদের জন্যে, আর যারা ধার্মিক এবং শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ও ভালো মানুষ, তাদের জন্য আমি খুবই নমনীয়। তবে আমি কাউকে এই সুযোগ দেব না যে সে জুলুম এবং সীমা লঙ্ঘন করবে, বরং আমি তার মাথার এক পাশ মাটির উপর রেখে অপর পাশের উপর 2 পা রেখে চাপ দিব, যতক্ষণ না সে সত্যের অনুগত হয়। আমার উপর তোমাদের কিছু অধিকার রয়েছে, আর তোমরা সেগুলো আমার কাছ থেকে আদায় করে নেবে। আগে বলুন তো, আমাদের সামনে যখন কোনো জালিম নির্বিচারে গুলি চালিয়ে আমাদেরকে হত্যা করে, আমাদের সন্তানদের হত্যা করে, কারণ আমরা দুর্বল, আমরা অসহায়, তখন কেউ যদি আমাদের ঠিক উপরের এই কথাগুলোই বলতো, তবে আমরা তাকে কিভাবে গ্রহণ করতাম? এমন কাউকে আমরা আমাদের উপরে শাসক হিসাবে চাইতাম কিনা, যিনি বলবেন, তোমাদের উপরে যে জুলুম করবে আমি তার মাথার উপরে পা রেখে তাকে রগডাতে থাকবো যতক্ষণ না সে সত্যের অনুগত হয়। আসুন জেনে নেই, এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণ। সমগ্র ইসলামী জাহানের খলিফা হওয়ার পরে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেখান থেকে সামান্য কিছু অংশ। আর তার এই ভাষণের অনুপ্রেরণা ছিল আল্লাহর আইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা বলেছিলাম এই জুলুম নিজে কোনো রুট কজ নয়, বরং এই জুলুম অন্য একটি রুট কজের প্রমাণ। আর সেই রুট কজটি হচ্ছে আমাদের উপরে আল্লাহর নির্ধারণ করে দেওয়া ইনসাফ, আইন এবং হুকুমের বাস্তবায়ন না থাকা। এটি অনুধাবন করা ব্যতীত যে কোনো প্রচেষ্টা আসলে নিজেকে প্রবঞ্চনা করা ছাড়া আর কিছুই না, যে প্রবঞ্চনার মধ্যেই আমরা যুগের পর যুগ ঘুরতেই আছি।